চুক্তি করে হলে কাজ, হারি জিতি নাহি লাজ। সব ক্ষেত্রে চুক্তি হয় না, যা ঘটবে তা মেনে নিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে চুক্তি না হলে, বিশেষ করে যেখানে টাকা লেনদেনের বিষয় থাকে, সেখানে মনের মতো কাজ না হলে একে অপরকে দোষারোপ করে থাকে। আর এই দোষারোপের ফল কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। এইসব দোষারোপ এড়ানোর জন্য একটি নির্দিষ্ট শর্তে চুক্তি থাকা আবশ্যক। অনেকে নানা অজুহাত দেখিয়ে চুক্তি করতে চায় না। কেউ বলে আমি একজন সম্মানীয় বা গণ্যমান্য ব্যক্তি, আমি ওর সঙ্গে চুক্তি করে কাজ করব না। কেউ বলে আমাকে বিশ্বাস নেই, আমি টাকা নিয়ে কাজ করব না। কেউ বলে বেশি আইন দেখাস না, অন্য কোথাও গিয়ে কাজ কর। কেউ বা চুক্তি করার নামে নিজের পক্ষে থাকা শর্তে সই করিয়ে নেওয়ার চেষ্টা করে। যাই হোক, টাকা দিয়ে বা যে কোনো লেনদেনের মাধ্যমে পরিষেবা দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে একটা শক্তপোক্ত চুক্তি থাকা একান্তই দরকার। আইনি পরিষেবা কিন্তু এর আওতার বাইরে নয়। আইনি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেকেই যুক্ত, তবে অ্যাডভোকেট বাবু বা উকিল বাবুরাই মূলত এই আইনি পরিষেবা দিয়ে থাকে। মনে রাখতে হবে, সব অ্যাডভোকেট বাবু বা উকিল বাবু খারাপ হয় না। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, অ্যাডভোকেট বাবু বলতে বোঝায় যারা নিজের মক্কেলের হয়ে আদালতে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ নিজের ক্লায়েন্টের পক্ষে বা হয়ে আদালতে বক্তব্য রাখে। উকিল বলতে বোঝায় যিনি আইন বিষয়ে পারদর্শী বা আইনের ডিগ্রি আছে, আইনি পরামর্শ, লিগেল ড্রাফটিং ইত্যাদি পরিষেবা দিয়ে থাকে, কিন্তু নিজের মক্কেলের হয়ে আদালতে প্রতিনিধিত্ব করতে পারেন না। এই ভিডিওতে উকিলবাবু বলতে দুজনকেই বোঝাবে। কিছু উকিল আছে যারা উকালতি করছেন কিন্তু আইন সম্পর্কে তাদের জ্ঞান সীমিত। তারা আপনাকে ভুল পরামর্শ দেবে, মামলার 12টা বাজিয়ে দেবে। এদের টাকার চাহিদা শেষ থাকে না। এরা আপনার কাছে টাকা নেবে, আবার আপনাকে মামলা হারিয়ে দেওয়ার ভয় দেখাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি বুঝতে পারবেন যে আপনার উকিলবাবু আপনাকে ঠকাচ্ছেন, ততই মঙ্গল। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এত কিছু জানা কি সম্ভব? মূলত তাদের জন্যই এই ভিডিও। এই 5টি বিপদ সংকেত দেখে বা শুনে আপনি কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন বা নিশ্চিত হবেন যে আপনার উকিলবাবু আপনাকে ঠকাচ্ছেন। এই বিপদ সংকেতগুলো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আর এই ভিডিও শেষে থাকবে আপনার করণীয় কিছু আইনি পরামর্শ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামিরুদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও হাইপ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজই চ্যানেলে মেম্বারশিপ গ্রহণ করুন। মেম্বারশিপ নিতে হলে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আপনার কোনো আইনি সমস্যা থাকলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে। আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে বুঝবেন আপনার উকিলবাবু আপনাকে ঠকাচ্ছেন। কেন মামলার শুরুতেই উকিলবাবুর সঙ্গে চুক্তি করে নেওয়া আবশ্যক। আপনি যদি উকিলবাবুর কাজে সন্তুষ্ট না হন বা প্রতারিত হন, তাহলে আপনি কি করবেন। কিভাবে বুঝবেন আপনার উকিলবাবু আপনাকে ঠকাচ্ছেন? যে 5টি বিপদ সংকেত দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার উকিলবাবু আপনাকে ঠকাচ্ছে, সেগুলি হলো: 1. মামলা জিতিয়ে দেবার মিথ্যা প্রতিশ্রুতি। আরে এটা কোনো মামলা হলো? এই মামলা আমি জিতিয়ে দেব, আপনাকে একটু বেশি খরচা করতে হবে, মামলা জিতিয়ে দেবার গ্যারান্টি আমার। এই ধরনের মামলা কত করেছি, এই মামলা জেতানো আমার হাতের মুঠোয়। যদি কোনো আইনজীবী বা উকিল আপনাকে এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাহলে আপনাকে সেই উকিলবাবু থেকে এখনই সাবধান হতে হবে, কারণ এটি আপনার কাছে একটি বিপদ সংকেত মাত্র। এটা ধরে নেওয়া যেতেই পারে যে হয় আইন সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান নেই, নয়তো তিনি আপনাকে প্রতারণা করার উদ্দেশ্যে এই ধরনের কথা বলছেন। মামলা গ্রহণ করার পর যদি তিনি মামলা হেরে যান, তাহলে তিনি বেশ কয়েকটি অজুহাত দিতে পারেন। যেমন, আপনি আদালতে সাক্ষ্য ঠিকমতো দিতে পারেননি, যে নথি জমা দিতে বলা হয়েছিল তা আদালতে জমা দেননি, মামলা আপনি নিজের দোষে হেরেছেন, ইত্যাদি ইত্যাদি। নীতিগতভাবে কোনো সৎ আইনজীবী কোর্টে মামলা জিতিয়ে দেবার 100% প্রতিশ্রুতি দিতে পারে না বা মামলার নির্দিষ্ট ফলাফল নিশ্চিত করতে পারে না। সেক্ষেত্রে কি করবেন? আইনজীবী অর্থাৎ অ্যাডভোকেট বাবুকে বা উকিলবাবুকে শুধুমাত্র তার প্রচেষ্টা, মামলা জেতার অদম্য ইচ্ছা ও পরামর্শের ভিত্তিতে বিশ্বাস করুন। মামলা জেতার গ্যারান্টি বা মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না। 2. অস্পষ্ট ফি কাঠামো। যেহেতু উকিলবাবুদের কোনো নির্দিষ্ট ফি থাকে না বা কোন মামলায় কত ফি বা মামলার খরচা কত তা নির্ধারিত থাকে না, সেহেতু আপনার কাছে মামলার খরচাদি, কোর্ট ফি ও উকিলবাবুর ফি সম্পর্কে স্পষ্ট
ধারণা থাকে না। লিখিত চুক্তি ছাড়া মৌখিক বা অস্পষ্ট ফি কাঠামো মেনে নেওয়া বিপজ্জনক। হঠাৎ করে ফি বেড়ে যাওয়া বা অতিরিক্ত খরচ যাওয়া একটি সাধারণ সমস্যা। তবে অনেক উকিলবাবুই আছেন যারা মুখে যা বলেন কাজেও তাই করেন, কিন্তু তার সংখ্যা নগণ্য। উকিলবাবু অসৎ হলে তিনি নানাভাবে আপনার কাছে টাকা আদায় করতে পারে। যেমন, এই টাকাটা না দিলে আপনি মামলায় হেরে যেতে পারেন, বিরোধী পক্ষের উকিলকে টাকা দিতে হবে, তাহলে মামলা জেতা সহজ হবে, এখানে ওখানে টাকা দিতে হবে, কোর্ট ফি বেড়েছে, মামলার খরচা বেড়েছে ইত্যাদি। উকিলবাবু চুক্তি করতে অস্বীকার করলে সেটা আপনাকে ঠকে যাওয়া বিপদ সংকেত বলে ধরতে হবে। সেক্ষেত্রে কি করবেন? মামলাতে উকিলবাবু নিয়োগের শুরু থেকেই একটি স্বচ্ছ লিখিত ফি চুক্তি করে নিলে ভালো হয়, যেখানে উকিলবাবুর পারিশ্রমিক, কোর্ট ফিজ, যাতায়াত খরচ এবং অন্যান্য সমস্ত লুকানো খরচ চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। 3. যোগাযোগের অভাব ও মামলার অগ্রগতিতে বাধা। অনেক সময় দেখা যায় মামলার গতি প্রকৃতি দেখে উকিলবাবু আপনাকে এড়িয়ে চলতে চায়। এটা তখনই ঘটে যখন আপনি উকিলবাবুর সমস্ত টাকা পরিশোধ করে দেন। তারপর থেকে আপনার উকিলবাবু আপনার সাথে যোগাযোগ এড়িয়ে যান। এমনকি মামলার অগ্রগতি সম্পর্কে উকিলবাবুকে জিজ্ঞাসা করলে তিনি অস্পষ্ট উত্তর দেন। তাহলে এটি আপনার জন্য একটি বিপদ সংকেত। এই লক্ষণ মোটেই ভালো নয়। সেক্ষেত্রে কি করবেন? আপনি আপনার উকিলের কাছ থেকে নিয়মিত আপডেটের সময় নির্দিষ্ট করুন। কেন মামলার অগ্রগতি হচ্ছে না তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করুন। কোর্টে দাখিল করা সমস্ত কাগজপত্র ও শুনানির তারিখের অনুলিপি অর্থাৎ কপি চেয়ে নিন। এই সমস্ত বিষয় নিয়ে যদি উকিলবাবু টালবাহানা করে থাকে, ইমিডিয়েট উকিলবাবু পরিবর্তন করার কথা ভাবুন। 4. রসিদ ছাড়া অতিরিক্ত অর্থ দাবি। বিশেষ করে উকিলবাবুকে নগদে টাকা দেওয়ার সময় লিখিত ডকুমেন্টস রাখুন। এতে উভয়ের মধ্যে স্বচ্ছতা বজায় থাকে। রসিদ বলতে এমন হতে পারে, একটা খাতা বা নোটবুক রাখুন, যেখানে টাকা দেওয়ার সময় টাকার পরিমাণ লিখে উকিলবাবুকে দিয়ে সই করিয়ে নেবেন। এতে লেনদেনের কথা দুই পক্ষের মনে না থাকলেও এই নথি কথা বলবে। আপনার উকিল যদি ছোটোখাটো খরচ বা জরুরি পেমেন্টের জন্য রসিদ ছাড়া নগদ অর্থ দাবি করেন, তাহলে সেটি আপনার জন্য একটি বিপদ সংকেত হতে পারে। সেক্ষেত্রে কি করবেন? যে কোনো পরিষেবার জন্য রসিদ ছাড়া নগদ অর্থ দেওয়া থেকে বিরত থাকুন। প্রতিটি পেমেন্টের জন্য তারিখ ও সই করা সঠিক রসিদ নিন। 5. তাড়াহুড়ো করে চুক্তিপত্রে সই করতে চাপ দেওয়া। অনেক সময় মামলা হাতছাড়া হবার ভয়ে উকিলবাবু চুক্তি করতে রাজি হয়ে যান। উকিলবাবু যদি ঠকানো উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তিনি চালাকির সঙ্গে চুক্তিপত্রের শর্তে হেরফের করতে পারেন। আবার গুরুত্বপূর্ণ নথি বা চুক্তিপত্রে সই করার জন্য আপনাকে সময় না দিয়ে চাপ দিয়ে সই করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? চুক্তিপত্রে সই করার আগে প্রতিটি শর্ত মনোযোগ সহকারে পড়ুন এবং বুঝে নিন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করতে বা একজন দ্বিতীয় ব্যক্তির মতামত নিতে ভুল করবেন না। কেন মামলার শুরুতেই উকিলবাবুর সঙ্গে চুক্তি করে নেওয়া আবশ্যক? 1. কাজের গণ্ডি বা সীমা নির্ধারণ করা। উকিলবাবু চুক্তি করতে রাজি হলে উকিলবাবু তার কাজের গণ্ডি বা সীমা সম্পর্কে অবগত থাকবে, আর আপনিও এই চুক্তির বাইরে কিছু দাবি করতে পারবেন না। কি কি কাজ করার জন্য ও কি কি কাজ না করার জন্য আপনি উকিলবাবু নিয়োগ করেছেন তা চুক্তিতে লেখা থাকবে। মামলার বিভিন্ন স্টেজ থাকে। আপনি কোন স্টেজে উকিলবাবু নিয়োগ করছেন বা কোন কাজে বা কতটুকু কাজে বা কত দিনের জন্য কাজে নিয়োগ করছেন তা চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। যেমন, আপনি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত বা শুধুমাত্র শুনানির জন্য বা সাক্ষ্য গ্রহণ পর্বে বা জেরার সময় একজন উকিল নিয়োগ করতে পারেন। সেই মোতাবেক উকিলবাবু ফিজ নেবেন ও মামলার খরচাদি নেবেন। যতটুকু কাজের জন্য উকিলবাবুকে নিয়োগ করা হয়েছিল সেই কাজ সম্পন্ন হয়ে গেলে তিনি ওই মামলার হার জিতে কোনো দায়িত্ব নেবেন না। চুক্তি মোতাবেক কাজ হলে কাজের মধ্যে স্বচ্ছতা আসবে। 2. ফি নিয়ে সমস্যা। যেহেতু উকিলবাবুর কোনো নির্দিষ্ট ও নির্ধারিত ফি থাকে না, তাই সময়ে সময়ে উকিলবাবু বিভিন্ন কারণ দেখিয়ে ফি নিয়ে থাকে। মামলা শুরু বা চলাকালীন আপনি একটি নির্দিষ্ট হারে ফি দিচ্ছিলেন। হঠাৎ করে উকিলবাবু বলতে পারেন যে আমার ফি বেড়েছে এবং তিনি মোটা অঙ্কের টাকা চেয়ে বসলেন। আর এই ঘটনা ঘটবে তখনই যখন আপনি মামলার হারজিত নিয়ে টেনশনে থাকবেন। তাই একটি নির্দিষ্ট চুক্তি না থাকলে ফি নিয়ে বিরোধ, পরামর্শের জন্য অপ্রত্যাশিত চার্জ এবং ভ্রমণ বা কপির খরচ নিয়ে উকিলবাবুর সাথে মতবিরোধ দেখা দিতে পারে। তাই একটি লিখিত নথি ফি কাঠামো নিশ্চিত করে। 3. অর্থ ও হিসাবে স্বচ্ছতার অভাব। লিখিত চুক্তি হলে তাতে যাবতীয় বিষয় লেখা থাকবে, যেমন মামলার খরচাদি, উকিলবাবুর ফিজ, কোর্ট ফিজ ও আদালতের অন্যান্য খরচ সমস্ত বিষয় উল্লেখ থাকবে। এমনকি পেমেন্ট কিভাবে হবে, কোন স্টেজে কত টাকা দিতে হবে, এই সমস্ত কিছু লেখা থাকবে। এতে আপনি
মামলার শুরুতেই মামলার শেষ পর্যন্ত কত খরচ হতে পারে সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে পারেন। এটি আপনার বাজে খরচ কমায় ও বাজেটের মধ্যে থাকে। 5. সম্পর্ক ভাঙলে কি হবে? চুক্তিতে এই চুক্তি ভাঙার বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে লেখা থাকতে হবে, বা কিভাবে আপনার মামলার ফাইল একজন নতুন উকিলের কাছে হস্তান্তর করা হবে যাতে আপনার আইনি প্রক্রিয়া থমকে না যায়। এই সমস্ত বিষয় সম্পর্কে চুক্তিতে উল্লেখ থাকতে হবে। আপনি যদি উকিলবাবুর কাজে সন্তুষ্ট না হন তাহলে আপনি কি করবেন? আপনি যদি উকিলবাবুর কাজে অসন্তুষ্ট হন বা উকিলবাবু যদি কোনোভাবে আপনাকে প্রতারিত করে থাকেন তাহলে আপনি সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনে ওই উকিলবাবুর নামে অভিযোগ জানাবেন। তারপরেও আপনি যদি সুরাহা না পান তাহলে সংশ্লিষ্ট বার কাউন্সিলে ওই উকিলবাবুর নামে লিখিত অভিযোগ জানাতে পারেন। পরামর্শ: 1. মামলা ফাইল করার আগে বা মামলাতে অংশগ্রহণের আগে সঠিক উকিল নির্বাচন করুন। কিভাবে ভালো উকিল চয়েস করবেন তা নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 2. মামলার বিষয়বস্তু নিয়ে উকিলবাবুর সাথে আলোচনা করুন। আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন উকিলবাবু প্রাসঙ্গিক বা যুক্তিপূর্ণ কথা বলছেন কিনা। 3. একই বিষয় নিয়ে দুটি উকিলবাবুর মতামত নিন, যাচাই করুন মূল বক্তব্য একই আছে কিনা। 4. খবর রাখুন বা ঘটনাক্রম থেকে আন্দাজ করুন আপনার উকিলবাবু বিরোধী উকিলবাবুর সাথে মামলা বিষয়ে হাত মিলিয়েছেন কিনা। 5. আদালতে দাখিল করা সমস্ত নথি ও আদালতের গুরুত্বপূর্ণ রায়ের কপি সংগ্রহ করে নিজের কাছে রাখুন। উকিলবাবু পরিবর্তন করতে চাইলে আপনাকে তাহলে হয়রানি হতে হবে না।